হেই বন্ধুরা, কথা মতো আজ আমি হাজির হয়েছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো ফিল্ম ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার নিয়ে। এই ফিল্মটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 5 নম্বর কাহিনী। এর আগে আমি মার্ভেলের প্রথম 4টে কাহিনী অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই এখনও তোমরা যদি সেই সব স্টোরিগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 6.9 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই আর্কটিকের কিছু বিজ্ঞানী একটি পুরনো বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায় পুরোপুরি বরফে জমে থাকা অবস্থায়। এরপর সেখানে একটি টিম এসে বরফ কেটে যখন বিমানটির ভিতরে প্রবেশ করে দেখার জন্য আসলেই এই জিনিসটা কি, তখনই তার ভিতরে তারা দেখতে পায় লাল আর ব্লু কালারের একটি শিল্ড, যেটা দেখে কারোরই বুঝতে অসুবিধা হয় না যে এটা ক্যাপ্টেন আমেরিকা শিল্ড। এবার এখান থেকে স্টোরি চলে যায় ফ্ল্যাশব্যাকে 1942-এ, যেখানে দেখানো হয় নরওয়ের টন্সবার্গ শহরে জার্মান সোলজারের একটা পুরো টিম তাদের লিডার জোহান্স মিচের সাথে একটি অসাধারণ জিনিস খোঁজার উদ্দেশ্যে এসে হাজির হয়েছে একটি চার্চে। এবার সেই চার্চেই একটি পাদ্রীকে স্মিথ জিজ্ঞাসা করে, আমি যে জিনিসটি খুঁজছি সেটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? তখন পাদ্রী তাকে উত্তরে জানায়, যে জিনিসটি তুমি খোঁজ করছো সেটা কোনো সাধারণ জিনিস না, ওটা দেবতাদের শক্তি, যেটা তুমি কোনোদিনই নিজের আয়ত্তে আনতে পারবে না। কিন্তু তখনই স্মিথ তার নিজের বুদ্ধির সাহায্যে পাশেই থাকা একটি দেয়ালে সুইচ প্রেস করে তার মধ্যে থেকে একটি বক্স পায়, আর যার মধ্যেই সে দেখতে পায় টেসারাক্ট। এবার এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই নিউ ইয়র্ক সিটিতে একটি ক্যাম্পে কিছু তরুণদের সেনাবাহিনীতে ভর্তি নেওয়া হচ্ছে। আর এখানেই আমরা দেখতে পাই এই ফিল্মের মূল চরিত্র স্টিভ রজারকে, মানে ক্যাপ্টেন আমেরিকাকে। যেহেতু এই টাইমে ওয়ার্ল্ড ওয়ার 2 চলছে, তাই স্টিভের ইচ্ছা ছিল এই যুদ্ধরত অবস্থায় সেনাবাহিনীতে ভর্তি হয়ে দেশের জন্য কিছু করার। কিন্তু সে বেশ কয়েকবার সেনাবাহিনীতে যোগদান করার চেষ্টা করলেও প্রতিবারই সে ব্যর্থ হয়েছে, কারণ স্টিভের শরীর অনেক দুর্বল। কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পরেও সে তার নিজের ইচ্ছাকে কিছুতেই থেমে যেতে দেয়নি, তাই সে তার অ্যাড্রেস চেঞ্জ করে আবারও চেষ্টা করতে থাকে। এবার দেখা যায় স্টিভ দেশাত্মবোধক একটি থিয়েটার দেখার সময় একজনের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে, আর ওই ঝামেলা থেকে তাকে উদ্ধার করে তার বন্ধু বাকি বান্স, যে এখন অলরেডি সেনাবাহিনীতে সিলেক্টেড হয়ে গেছে। স্টিভ তাকে দেখিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি সেনাবাহিনীতে ভর্তি হওয়ার অর্ডার পেয়ে গেছো? তখন বাকি তার রিপোর্ট কার্ড দেখে তাকে জিজ্ঞাসা করে, তুমি কতবার আর এইভাবে অ্যাড্রেস চেঞ্জ করে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করবে? তুমি জানো না এইভাবে মিথ্যে অ্যাড্রেস দিয়ে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করাও একটা অপরাধ? যাই হোক, এরপর বাকি তাকে বলে কালই সে ডিউটিতে জয়েন করছে, কিন্তু আজ সন্ধ্যায় সে স্টিভকে নিয়ে একটি অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা জানায়, যেটা ছিল স্টার্ক ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ প্রজন্মের একটি প্রদর্শনী। এবার সন্ধ্যায় তারা দুজনে মিলে সেখানে গিয়ে পৌঁছায়। স্টিভ এদিক ওদিক ঘুরে দেখতে দেখতে একটি জায়গায় কিছু সেনাবাহিনীদের ছবি দেখে সে তার সামনে দাঁড়িয়ে কল্পনা করতে থাকে এই ড্রেস পরলে তাকে কিরকম লাগতে পারে। আর এই টাইমে সেখানে আবারও হাজির হয় বাকি বান্স। সে তাকে এসেই বলে, তুমি তোমার স্বপ্ন ছাড়ো, কারণ তুমি তোমার এই চেহারা নিয়ে কোনোদিনই সেনাবাহিনীতে ভর্তি হতে পারবে না। তখন স্টিভ তাকে জানায়, আমার শরীর এই রকম তো কি হয়েছে, তাও আমি আমার দেশের হয়ে কাজ করতে চাই। স্টিভের এই কথাগুলি তাদের পিছনে থাকা ডক্টর আব্রাহাম স্কিন শুনে ফেলে। এই ডক্টর স্কিন একজন সায়েন্টিস্ট। এবার দেখা যায় ওই অনুষ্ঠানের পাশেই একটি জায়গায় সেনাবাহিনীদের ভর্তি হওয়ার একটি ক্যাম্প। এটা দেখে স্টিভ সোজা সেখানে গিয়ে উপস্থিত হয় সেনাবাহিনীতে নাম লেখানোর জন্য। কিন্তু এখানেই তার সামনে এসে উপস্থিত হয় ডক্টর স্কিন আর জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? প্রথমেই স্টিভ তাকে মিথ্যা কথা বলে, কারণ সে ফর্মে তার অ্যাড্রেস ভুল দিয়েছিল। তখন ডক্টর স্কিন বলে, এর আগে তুমি আরও 5 বার সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলে, আর প্রতিটা জায়গায় তুমি অ্যাড্রেস আলাদা আলাদা দিয়েছো। তাহলে তোমার সঠিক অ্যাড্রেসটা কোনটা? দেখো, তুমি যদি আমায় সবকিছু সঠিক বলো তাহলে আমি তোমাকে একটা চান্স দিতে পারি। এইবার স্টিভ যখন বুঝতে পারে সে পুরোপুরি ধরা পড়ে গেছে, তখনই সে তাকে সত্যি সত্যি জানায় তার বাড়ি ব্রুকলিনে। তখন ডক্টর স্কিন তাকে আবারও জিজ্ঞাসা করে, তুমি সেনাবাহিনীতে ভর্তি হতে কেন চাও? শত্রুদেরকে মারার জন্য? জবাবে তাকে স্টিভ জানায়, আমি কাউকে মারতে চাই না, শুধু দেশের হয়ে কাজ করতে চাই। আসলে আমার দাদাগিরি একদমই পছন্দ না। এই কথা শুনে ডক্টর স্কিন খুশি হয়ে তাকে সেনাবাহিনীতে সিলেক্টেড করে নেয়। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই একটি ক্যাম্পে সুপারভাইজার এজেন্ট কার্টার আর কর্নেল ফিলিপসের নেতৃত্বে কিছু সেনাবাহিনীদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আর সেখানেই আমরা স্টিভ রজারকেও দেখতে পাই। এখানে কর্নেল ফিলিপসের কথা থেকে আমরা বুঝতে পারি আসলে এখানে যেসব নতুন সেনাবাহিনীদের ট্রেনিং দেওয়া হচ্ছিল তাদের মধ্যে থেকে একজনকেই একটা স্পেশাল এক্সপেরিমেন্টের জন্য অ্যাপয়েন্ট করা হবে, যে এক্সপেরিমেন্টে একটি সাধারণ সোলজারকে সুপার সোলজারে পরিণত করা হবে, মানে তার ক্ষমতা সাধারণ মানুষের থেকে কয়েক গুণ বৃদ্ধি করা হবে। আর ডক্টর স্কিন আগে থেকেই ঠিক করে নিয়েছিলেন যে এদের মধ্যে তার কাজের জন্য সে স্টিভকেই বেছে নেবেন। কিন্তু কর্নেল ফিলিপস ডক্টরকে জানায়, আমার কাছে এই এক্সপেরিমেন্টের জন্য অনেক ভালো ভালো সোলজার আছে, কিন্তু তুমি ওই 35 কিলো ওজনের একটা রুগীকে কেন তোমার এক্সপেরিমেন্টের জন্য চয়েস করলে? তখন তার উত্তরে ডক্টর স্কিন তাকে জানায়, এখানে আমার চোখে আমার এক্সপেরিমেন্টের জন্য একমাত্র স্টিভই যোগ্য। এবার কর্নেল সেখানে উপস্থিত সবার মধ্যে কে যোগ্য এটা পরীক্ষা করার জন্যই ওই পুরো টিমটির দিকে একটি নকল বোম ছুঁড়ে দেয়। আর দেখতে পায় ওই বোমটি ছোঁড়ার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত সকল সোলজার ছুটে পালিয়ে যায়। কিন্তু স্টিভ ছুটে এসে ওই বোমটির ওপর শুয়ে পড়ে আর সবাইকে সেখান থেকে সরে যেতে বলে, যাতে ওই বোমে কেউ আহত না হয়।
তার এই কাজ দেখেই ডক্টর আরও খুশি হয়ে যায় আর কর্নেলকে জানায়, এবার বুঝলেন আমি কেন স্টিভকে বেছে নিয়েছি। এরপর ট্রেনিং শেষে স্টিভ যখন তার রুমে রেস্ট নিচ্ছিল ঠিক তখনই তার কাছে গিয়ে হাজির হয় ডক্টর স্কিন। স্টিভ তখন তাকে জিজ্ঞাসা করে, আমাকেই কেন আপনি বেছে নিলেন আপনার প্রজেক্টের জন্য? ডক্টর তখন তাকে জানায়, আমি এমনই একজনকে খুঁজছিলাম যার হৃদয় খুব কোমল হবে, কারণ ওই এক্সপেরিমেন্টের সিরামটি যার উপরেই প্রয়োগ করা হবে সে অনেক শক্তিশালী হয়ে যাবে। তাই আমি চেয়েছিলাম ওই এক্সপেরিমেন্টের পর কেউ যেন ওই পাওয়ারের মিসইউজ না করে, কারণ এর আগেও একজনের উপর এই সিরামটি প্রয়োগ করা হয়েছে। আর এখানেই ডক্টর স্টিভকে জন স্মিথের কথা জানায় আর বলে তিনি যখন জার্মানিতে ছিলেন তখন হিটলার তার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য তার উপর দায়িত্ব দিয়েছিল, আর সাথে তার একটি টিম হাইডার লিডারকেও তার কাছে পাঠিয়েছিলেন একসাথে কাজ করার জন্য, যে তন্ত্রমন্ত্রতে খুবই বিশ্বাস করত। আর সে যে কোনো উপায়ে জেনে গিয়েছিল পৃথিবীতে এমন একটি দৈব শক্তি আছে যার সাহায্যে সে অনেক ক্ষমতাবান হতে পারে, কিন্তু সেই দৈব শক্তিকে অর্জন করার জন্য নিজেকে আগে থেকেই সাধারণ মানুষের থেকে অনেক শক্তিশালী হতে হবে। আর তাই যখন সে ডক্টর স্কিনের ফর্মুলা জানতে পারে তখনই সে ডাক্তারের উপর জোর করে ওই সিরামটি তাকে দেওয়ার জন্য, কিন্তু ডক্টর স্কিন তাকে ওই সিরামটি দিতে রাজি না হওয়ায় সে তার থেকে ওই সিরামটি কেড়ে নিয়ে নিজের উপর প্রয়োগ করে, যার ফলে সে শক্তিশালী তো হয়ে যায় কিন্তু তার উপর অনেক খারাপ সাইড এফেক্টও হতে শুরু করে, কারণ ওই সিরামটি তখনও পুরোপুরি তৈরি ছিল না। আসলে এই সিরামটি এমনই এক সিরাম যে কাউকে প্রয়োগ করলে তার ভিতরের শক্তি অনেক বৃদ্ধি পাবে, কিন্তু তার ভিতরের খারাপ চিন্তাভাবনাও আরও খারাপ হতে শুরু করবে। আর এই কারণের জন্যই আমি তোমাকে চয়েস করেছি, কারণ আমার বিশ্বাস তুমি কখনোই খারাপ কাজ করবে না। এবার ডক্টর সেখান থেকে চলে যাওয়ার আগেই স্টিভকে জানায় সে যেন তার এক্সপেরিমেন্টের জন্য মেন্টালি প্রস্তুত হতে শুরু করে। অন্যদিকে দেখা যায় জার্মানিতে জন স্মিথ আর তার সাথে থাকা একজন সায়েন্টিস্ট আর্মিন জোলা দুজনে মিলে চেষ্টা করতে থাকে তাদের উদ্ধার করা ওই টেসারাকের শক্তি তারা কিভাবে ব্যবহার করতে পারে। আর শেষমেশ তারা এমন একটি মেশিন বানিয়ে ফেলে যার সাহায্যে ওই টেসারাকের ক্ষমতা স্টোর করে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করতে পারে। এরপর ওই টেসারাকের ক্ষমতাকে কাজে লাগিয়ে এমন আধুনিক হাতিয়ার বানিয়ে ফেলে যে সে ডিসাইড করে আর এখন সে হিটলারের হয়ে কাজ করবে না। তাই হিটলারের যে সমস্ত অফিসাররা তার কাছে আধুনিক অস্ত্র দেখার জন্য এসেছিল তাদেরকে সে সেখানেই সঙ্গে সঙ্গে মেরে ফেলে আর ঘোষণা করে হাইড্রা এখন থেকে পুরোপুরি নিজেদের মতো কাজ করবে। এবার স্মিথ যখন জানতে পারে ডক্টর স্কিন এখন নিউ ইয়র্কে তার সিরামটি পুরোপুরি রেডি করে ফেলেছে সাধারণ মানুষের উপর প্রয়োগ করার জন্য, তখনই সে একটি গুপ্তচরকে পাঠায় তার তৈরি করা ওই সিরামটি হাতিয়ে নেওয়ার জন্য। এদিকে আমরা দেখতে পাই এজেন্ট কার্টার স্টিভকে ইউএস আর্মির একটি সিক্রেট জায়গায় নিয়ে আসে যেখানে তার উপর ওই এক্সপেরিমেন্টটি কার্যকর করা হবে। আর এখানেই আমরা দেখতে পাই মিলিটারি অনেক বড় বড় অফিসাররা ওই এক্সপেরিমেন্টটি দেখার জন্য সেখানে হাজির হয়েছে, এমনকি ওই অফিসারদের মধ্যে স্মিচের পাঠানো ওই গুপ্তচরটিও সেখানে হাজির ছিল। এবার ডক্টর স্কিন হাওয়ার্ড স্টার্কের সাহায্যে তার এক্সপেরিমেন্টে শুরু করে, কিন্তু এই এক্সপেরিমেন্টটি 70% পৌঁছানোর পরেই সেখানে কিছু শর্ট সার্কিট হয়ে আগুনের ফুলকি বেরোতে শুরু করে। আর মেশিনের ভিতর থেকে স্টিভের চিৎকার শুনতে পেয়েই ডক্টর স্কিন সঙ্গে সঙ্গে এক্সপেরিমেন্টটিকে থামানোর অর্ডার দেয়, কিন্তু এই টাইমে স্টিভ ওই মেশিনের ভিতর থেকে চিৎকার করে জানায়, না, এক্সপেরিমেন্টটি থামানোর কোনো দরকার নেই, আমি সহ্য করতে পারবো। এরপরই হাওয়ার্ড স্টার্ক তার মেশিনটিকে পুরোপুরি 100% করে দেয় এবং এক্সপেরিমেন্টটি পুরোপুরি সাকসেসফুল হয়। আর আমরা দেখতে পাই স্টিভ এখন শারীরিক দিক থেকে পুরোপুরি চেঞ্জ। আর এখানেই জন্ম নেয় প্রথম সুপার সোলজার ক্যাপ্টেন আমেরিকা, দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার। এবার এই এক্সপেরিমেন্টটি সাকসেসফুল হওয়ার পরেই সেখানে উপস্থিত বড় বড় অফিসাররা যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, ঠিক সেই টাইমেই ডক্টর স্মিচের পাঠানো গুপ্তচরটি সেখানেই একটি বোম ব্লাস্ট করে ডক্টর স্কিনকে গুলি করে সেখান থেকে একটি সুপার সোলজার সিরাম নিয়ে পালিয়ে যায়। স্টিভ ডক্টরকে এই অবস্থায় দেখেই তাকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে যায়, কিন্তু ডক্টর তার দিকে ইশারা করে জানায় আসল হিরো তোমার মধ্যে আছে, তাই এখন তুমি যাও আর ওই লোকটিকে ওই সিরামটি নিয়ে যাওয়া থেকে আটকাও। স্টিভ ডক্টরের থেকে এই কথা শুনে সঙ্গে সঙ্গে ওই লোকটির পিছনে ধাওয়া করতে শুরু করে। যেহেতু স্টিভ এখন একজন সুপার সোলজার তাই তার ক্ষমতা আগের থেকে এখন অনেক বৃদ্ধি পেয়েছে, তাই সে খুব সহজেই দৌড়ে ওই পালিয়ে যাওয়া গুপ্তচরটির গাড়িটিকে ধরে ফেলে। কিন্তু সেখানেও সে স্টিভের ওপর গুলি চালিয়ে একটি সাবমেরিন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্টিভ তাকে সেখান থেকে ধরে ফেললেও শেষমেশ সে সায়ানাইডের একটি গুলি খেয়ে জয় হাইড্রা বলে তার সামনেই আত্মহত্যা করে, যাতে তার কাছ থেকে কোনো খবর কেউ না জানতে পারে। এমনকি তার সাথে থাকা ওই সুপার সোলজার সিরামটিও সেখানেই পড়ে নষ্ট হয়ে যায়। আর মারা যাওয়ার আগে সে স্টিভকে বলে যায় আমাদের একজনকে মারলে আরও দুজন জন্ম নেবে। যাই হোক, এবার ডক্টর স্কিন যেহেতু এখানেই মারা যায় আর তার তৈরি ওই শেষ সিরামটিও এখানেই নষ্ট হয়ে যায়, তাই গভর্নমেন্ট চেষ্টা করে স্টিভের থেকে রক্ত নিয়ে ওই সিরামটি আবারও তৈরি করার। কারণ কর্নেল ফিলিপসের মনে হয়েছিল একটি সুপার সোলজার দিয়ে তাদের কোনো লাভ হবে না, আসলে তারা একটি পুরো সুপার সোলজারের টিম তৈরি করতে চেয়েছিল। তাই স্টিভকে কোনো যুদ্ধে না পাঠিয়ে তাকে রেখে দেওয়া হয় রিসার্চ কন্টিনিউ করার জন্য। কিন্তু স্টিভের কাজের ফলে সে পুরো নিউ ইয়র্কে ফেমাস হয়ে যায়, আর এর ফায়দা উঠিয়েই গভর্নমেন্ট তাকে একটি পাবলিক ফিগার বানিয়ে একটি রঙিন ড্রেস পরিয়ে স্টেজে তুলে ওয়্যারবন্সের অ্যাডভার্টাইজমেন্ট করায়। আর স্টিভকে জানানো হয় এখান থেকে যে টাকা উপার্জন হবে সেটা পুরোপুরি সেনাবাহিনীর কাজে ব্যবহার করা হবে। যেহেতু স্টিভ দেশের হয়ে কিছু করতে চেয়েছিল, তাই এই কাজ করার ইচ্ছে না থাকলেও সেনাবাহিনীর কিছু লাভ হবে ভেবে সে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে এইরকম স্টেজ পারফরমেন্স করতে থাকে। এইরকমই ইটালি সফরে মিলিটারিদের কিছু সক্রিয় কর্মীদের জন্য পারফরমেন্স করার সময় স্টিভ জানতে পারে তার বন্ধু বাকি বান্স স্মিচের কিছু বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গেছে,
কিন্তু এই কথাটি তার কোনো মতেই বিশ্বাস হয় না। তাই সে ঠিক করে তার বন্ধুকে বাঁচাতে সে নিজে সেখানে যাবে। আর এই কথাটি যখন এজেন্ট কার্টার জানতে পারে, সে তাকে বলে এই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি। এরপরই আমরা দেখতে পাই এজেন্ট কার্টার হাওয়ার্ড স্টার্কের সাহায্য নিয়ে একটি প্লেনে করে স্টিভকে পৌঁছে দেয় হাইডার বেস ক্যাম্পের কাছাকাছি। এবার সেখানে পৌঁছে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে সুকৌশলে সে হাইডার বেস পর্যন্ত পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে স্টিভ তার বন্ধু সহ সেখানে বন্দী সমস্ত সোলজারদের মুক্ত করে দেয়। ফলে সেখানে বন্দী থাকা ওইসব সোলজাররা বাইরে বেরিয়ে এই হাইডার সোলজারদের বিরুদ্ধে লড়াই শুরু করে দেয়। এমনকি হাইডার তৈরি আধুনিক অস্ত্র কবজা করে ওই অস্ত্র দিয়েই তাদের উপর হামলা করতে থাকে। এবার এইসব ঘটনা যখন স্মিথ জানতে পারে আর দেখতে পায় তাদের অবস্থা খুবই শোচনীয়, তখন সে সঙ্গে সঙ্গেই ওই জায়গাটাকে নিজেই ধ্বংস করে দিতে শুরু করে, যাতে তার ওই বেস থেকে ইউএস আর্মির দল কোনো তথ্য সংগ্রহ করতে না পারে। এবার এখান থেকে পালিয়ে যাওয়ার সময় সে মুখোমুখি হয় স্টিভের। আর এখানে স্মিথ রিভিল করে যে সুপার সোলজার সিরাম ক্যাপ্টেন আমেরিকা ইউজ করছে ওই একই সিরাম সে নিজেও ইউজ করছে, কিন্তু ওই সিরামের সাইড এফেক্টেই তার পুরো মুখমণ্ডল বদলে গেছে একটি লাল কঙ্কালে। এতক্ষণে তার ওই জায়গাটি পুরোপুরি ধ্বংস হতে শুরু হয়ে গেছে। তাই সে আর তার সাথে থাকা সায়েন্টিস্ট আর্মিন জোলা দুজনে মিলে সেখান থেকে পালিয়ে যায়। এবার ক্যাপ্টেন আমেরিকা সেখান থেকে উদ্ধার করা সমস্ত সৈন্যদের ফিরিয়ে আনে, এমনকি সেখান থেকে উদ্ধার করা হাইডার কিছু আধুনিক যন্ত্র সঙ্গে নিয়ে আসে। আর তার এই কাজের জন্যই সবাই এত খুশি হয়ে যায় যে সবাই তাকে এখন সত্যি ক্যাপ্টেন আমেরিকা হিসেবে মেনে নেয়। এরপরই সে সিদ্ধান্ত নেয় হাইডার সমস্ত বেস সে এক এক করে ধ্বংস করে দেবে। এই জন্য সে তার বন্ধু বাকি ও সেখান থেকে উদ্ধার করে কিছু সোলজারদের নিয়ে একটি টিম তৈরি করে। এবার যখন সবাই মিলে তৈরি হতে থাকে তাদের নেক্সট মিশনের জন্য, তখন স্টিভ দেখা করে হাওয়ার্ড স্টার্কের সাথে। মিস্টার স্টার্ক তাকে তখন অনেক রকমের আধুনিক শিল্ড দেখাতে শুরু করে, কিন্তু স্টিভ সাইডে পড়ে থাকা একটি শিল্ড উড়িয়ে স্টার্ককে জিজ্ঞাসা করে এটা কেমন হবে। তখন মিস্টার স্টার্ক তাকে জানায় এটা ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি, যেটা সাধারণ স্টিলের থেকে অনেক বেশি শক্তিশালী কিন্তু ওজনে অনেক কম, এমনকি এটা যে কোনো রকমের তরঙ্গ প্রতিরোধ করতে সক্ষম। এরপরই আমরা দেখতে পাই স্টিভ তার ড্রেস পরে শিল্ড নিয়ে পুরোপুরি রূপে তৈরি হয়ে বেরিয়ে পড়ে নেক্সট মিশনে। আর তার পুরো টিম মিলে বিভিন্ন দেশে থাকা হাইডার গোপন ঘাঁটিগুলোকে এক এক করে ধ্বংস করতে শুরু করে। এরপর অ্যাট লাস্ট তারা একদিন খোঁজ পায় স্মিথের মেন সায়েন্টিস্ট আর্মিন জোলার। আর তাকে ধরার জন্যই ক্যাপ্টেন আমেরিকা পৌঁছে যায় একটি চলন্ত ট্রেনে, যেখানে সে আর্মিন জোলাকে ধরে তো ফেলে, কিন্তু ওই চলন্ত ট্রেনের মধ্যে গার্ডেদের সাথে মারামারি করার সময় তার বন্ধু বাকি বান্স ট্রেন থেকে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তাকে বাঁচাতে ব্যর্থ হয়। এবার আর্মিন জোলাকে সেখান থেকে ধরে একটি মিলিটারি বেস ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে জানায় স্মিথকে আটকানো এখন কোনোভাবেই সম্ভব না, কারণ সে টেসারেকের ক্ষমতা হাসিল করে ফেলেছে। আর এখন সে আর রেড স্কাল মানে স্মিথ মিলে পৃথিবীর বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট করার প্ল্যান করেছে, আর তার প্রথম টার্গেটই হচ্ছে আমেরিকা। এটা জানার পরেই তাকে থামানোর জন্য ক্যাপ্টেন আমেরিকা তার পুরো টিম নিয়ে সোজা হাইডার হেডকোয়ার্টারে হামলা করে। সেখানে গিয়ে ক্যাপ্টেন আমেরিকা এক এক করে সবাইকে মারতে শুরু করে, কিন্তু একটা টাইমে হাইডার লোকেরা তাকে পুরোপুরি চারিদিক থেকে ঘিরে ফেলে। তারপরেই তারা ক্যাপ্টেন আমেরিকাকে ধরে রেড স্কালের সামনে নিয়ে আসে। এবার রেড স্কাল যখন ক্যাপ্টেন আমেরিকাকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ইউএস আর্মির কিছু সোলজার। এর ফলে ক্যাপ্টেন আমেরিকাকে মারতে ব্যর্থ হয়ে একটি প্লেন নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর ক্যাপ্টেন আমেরিকা এজেন্ট কার্টার আর কর্নেল ফিলিপসের সাহায্যে একটি গাড়ি নিয়ে তার পিছনে ধাওয়া করতে শুরু করে। আর একটা টাইমে তার প্লেনটি টেক অফ করার আগেই ক্যাপ্টেন আমেরিকা ওই প্লেনটিতে উঠে পড়ে। এরপর প্লেনের ভিতরে প্রবেশ করেই সে লক্ষ্য করে প্লেনের ভিতরে অনেকগুলি বোমা মজুদ করা আছে, এমনকি প্রত্যেকটি বোমার গায়ে জায়গার নাম পর্যন্ত উল্লেখ করা আছে কোন কোন জায়গায় ওই বোমগুলি নিক্ষেপ করা হবে। এরই মধ্যে সেখানে হাইডার কিছু সৈন্য এসে উপস্থিত হওয়ায় তাদের সাথে লড়াই করতে করতে ফাইনালি সে পৌঁছে যায় রেড স্কালের সামনে। আর এবার শুরু হয় দুই সুপার সোলজারের মধ্যে লড়াই। এই লড়াইয়ের মধ্যেই একটা টাইমে ক্যাপ্টেন আমেরিকা তার কাছে থাকা ওই সিলটি যখন রেড স্কালের দিকে ছুঁড়ে মারে, তখন ওই সিলটি সেখানেই টেসারেক যে মেশিনটিতে রাখা ছিল সেটাতে গিয়ে আঘাত করে। ফলে টেসারেক ওই মেশিনটি ভেঙে নিচে পড়ে যায়। আর এইটা দেখতে পেয়েই রেড স্কাল সঙ্গে সঙ্গে টেসারেকটি তার নিজের হাতে তুলে নেয়। আর টেসারেকটি হাতে নেবার সঙ্গে সঙ্গেই ওই টেসারেকটির পাওয়ারের ফলেই সে ওই জায়গা থেকে টেলিপোর্ট হয়ে অন্য একটি গ্রহতে চলে যায়। আর টেসারেকটি সেখানেই প্লেন থেকে নিচে পড়ে যায়। এরপর ক্যাপ্টেন আমেরিকা তাদের হেডকোয়ার্টারে যোগাযোগ করার চেষ্টা করে, আর সেখান থেকেই জবাব পায় এজেন্ট কার্টারের। এজেন্ট কার্টার তাকে বলে আমি তোমার প্লেনটি ল্যান্ড করানোর ব্যবস্থা করছি, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তাকে জানায় আমি এই প্লেনটি নিয়ে কিছুতেই শহরে যেতে পারবো না, কারণ এই প্লেনটিতে আগে থেকে এতই বোমা মজুদ করা আছে যে পুরো শহর উড়িয়ে দিতে সক্ষম। তাই আমাকে এটা এমনই নির্জন জায়গায় ল্যান্ড করাতে হবে যার ফলে কোনো ক্ষতি না হয়। এজেন্ট কার্টার এরপরও তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা জানায় এটা আমার সিদ্ধান্ত, আমি এটা করবই। আসলে ক্যাপ্টেন আমেরিকা মনে মনে এজেন্ট কার্টারকে খুবই ভালোবেসে ফেলেছিল, যে কারণে তার সাথে থাকা একটি কম্পাসের মধ্যে তার ছবিও সে রেখেছিল। তাই এজেন্ট কার্টার লাস্ট টাইমে তাকে বলে তোমার ডান্স করার কথাটা মনে আছে তো? তখনই ক্যাপ্টেন আমেরিকা তাকে জানায় আমি ঠিক টাইমে তোমার কাছে পৌঁছে যাব। কিন্তু ওই প্লেনটি আর্কটিকে ল্যান্ড করানোর পর পুরো প্লেনটি বরফের মধ্যে চলে যায়, আর প্লেনের ভিতরে থাকা ক্যাপ্টেন আমেরিকাও বরফের মধ্যে জমে যায়। গভর্নমেন্ট তাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তারা টেসারেক খুঁজে পেলেও ক্যাপ্টেন আমেরিকাকে কিছুতেই খুঁজে পায় না। এরপরও হাওয়ার্ড স্টার্ক জানায় তাকে খোঁজা অব্যাহত রাখতে। আর প্রায় 70 বছর পর
ওই প্লেনটিকে তারা খুঁজে পায়, যেই সিনটি আমরা একদম মুভির প্রথমে দেখেছিলাম। এবার ক্যাপ্টেন আমেরিকাকে সেখান থেকে উদ্ধার করে শিল্ডের একটি আধুনিক ফেসিলিটির হসপিটালে নিয়ে আসা হয়, যেখানে তার পারিপার্শ্বিক পরিবেশ এমনই করে রাখা হয় যাতে দেখে মনে হয় এখনও 1943 সাল। কিন্তু স্টিভের যখন হুঁশ ফেরে আর তার পাশেই থাকা একটি রেডিওতে সে একটি খেলার কমেন্ট্রি শুনতে পায়, তখনই সে বুঝতে পারে যে খেলার কমেন্ট্রি সে এখন শুনতে পাচ্ছে সেই খেলাতেই সে নিজে ওই মাঠে উপস্থিত ছিল। তাহলে কিভাবে সেই খেলা এখনো চলছে? আর তখনই সে বুঝতে পারে নিশ্চয়ই এখানে কিছু গোলমাল আছে। তাই সে সঙ্গে সঙ্গেই সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে, আর বাইরে বেরিয়েই সে পুরোপুরি অবাক হয়ে যায়। এই টাইমেই তার সামনে হাজির হয় শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি। সে স্টিভকে বলে, ক্যাপ্টেন, আসলে আমি চেয়েছিলাম তোমাকে এই ব্যাপারটা আস্তে আস্তে জানাতে, যাতে তোমার কাছে এই ব্যাপারটা বোঝা খুব সহজ হয়, কিন্তু তুমি এতই চালাক যে সঙ্গে সঙ্গে সবকিছু বুঝে গেছো। আসলে তুমি তোমার জায়গা থেকে 70 বছর এগিয়ে এসেছো, মানে তোমার ওই প্লেনটি ক্র্যাশ করার পর 70 বছর তুমি বরফের মধ্যেই জমেছিলে। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। এই মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় নিক ফিউরি ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখা করে তাকে জানায়, আমার কাছে তোমার জন্য একটা সিক্রেট মিশন আছে। আর এখানেই অ্যাভেঞ্জারের কিছু মুভি ক্লিপ দেখানোর সাথে সাথেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও দ্য অ্যাভেঞ্জার নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।